আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির সমাবেশ, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে জানালো সরকার, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। সরকার স্বৈরাচারীদের দেশ ত্যাগের সুযোগ দিয়েছে বললেন তারেক রহমান, ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেপ্তারের পরে কারাগারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ নানা অভিযোগে 5 মামলা। ভারতের বিভিন্ন শহর ও জম্মু কাশ্মীরের সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতের অভিযোগ, ইসলামাবাদের অস্বীকার। এবং নির্বাচিত সরকার এলে অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কারই বাস্তবায়ন হবে না বললেন মুঈজ চৌধুরী, সংস্কারের বিষয়ে সিরিয়াস হওয়ার পরামর্শ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মরক্কোর সুলতান সুলাইমানের প্রাসাদ 4 সিজনস হোটেল হিসেবে ব্যবহারের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে বিকেল থেকে শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন তাফহিমুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। তাফহিমুল, শাহবাগে অবরোধের সবশেষ অবস্থা আমাদের জানান। যমুনার সামনে ঘোষণা দেওয়ার পর হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর থেকে কিন্তু শাহবাগে অবরোধ করা হয়েছে। এখন পর্যন্ত সব রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু শাহবাগে অবস্থান করছেন। এক প্রকার হচ্ছে যে শাহবাগের যে মোড়টি রয়েছে এই মোড় থেকে শেষ করে যে 4 পাশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। একই সাথে বলা গেলে এখান থেকে এর আগে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগে অবরোধ যে ঘোষণা করেছে শাহবাগের রাস্তা কিন্তু তারা ছাড়বেন না। একই দেখা যাচ্ছে যে এরপরে কিন্তু ওই যমুনা থেকে শুরু করে তারা মিছিল নিয়ে আসে, শাহবাগে অবরোধ করেন। এখন পর্যন্ত তারা শাহবাগেই রয়েছেন। এখানে আমরা দেখেছি যে হেফাজত থেকে শুরু করে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, অন্যান্য ইসলামিক দলগুলো, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এবং কি আমরা এবি পার্টিকেও দেখেছি। একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন। আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে এবং কি আওয়ামী লীগের সাথে অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ তারা কিন্তু শাহবাগের যে অবরোধ তারা এই অবরোধ থেকে সরবেন না। একই সাথে আমরা চারপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেছি। বিভিন্ন প্রচুর সংখ্যক এখানে আইন শৃঙ্খলা বিভিন্ন র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা তারা এখানে মোতায়েন রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন। আর এখান থেকে যারা আন্দোলনকারী রয়েছেন, যারা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু এখানে পুরো শাহবাগ চত্বর এক প্রকারে মুখরিত বলা চলে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সাথে যে তাদের যে দোসররা রয়েছেন সবারই এই কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সাথে হচ্ছে যে 14 দল রয়েছেন যা জাতীয় পার্টি থেকে অন্যান্য যে দলগুলো রয়েছেন সেই অন্যান্য দলগুলোকেই তারা কিন্তু নিষিদ্ধের দাবি করছেন। তারা বলছেন যে এই সব রাজনৈতিক দল নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ কিন্তু তারা ছেড়ে যাবেন না। আমরা আজকের যে কর্মসূচি রয়েছে। তাফহিমুল, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের বিচার এবং দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। বিকেলে 4:35 মঞ্চ থেকে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন।
ওই জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সর্বদলীয় মঞ্চ তৈরি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে এনসিপির নেতাকর্মীরা। জুমার নামাজের পর সমাবেশে সংহতি প্রকাশ করতে আসেন জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও জনতা। আমরা যমুনায় আপনারা তাদের কাছে একটা রেড অ্যালার্ট পৌঁছায় দিতে যাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে 2000-এর বেশি আমাদের ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দেন এনসিপির নেতারা। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। এরপর রাজধানীর শাহবাগ ও পল্টন মোড় অবরোধ করে এনসিপি ও একাত্মতা জানানো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে বিবৃতি দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফেসবুক পাতায় এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ, সরকার ও নির্বাচন কমিশন নেবে বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এই বিষয়ে বিএনপির কোনো এখতিয়ার নেই। অতীত কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তারের পর সকাল 10টায় আদালতে হাজির করে একটি হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী 26শে মে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে, আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তী শুনানি তারিখ 26/5/2025 তারিখ।
সংস্কারের ব্যাপারে সরকার যদি সিরিয়াস হয় তাহলে পরবর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আব্দুল মুঈদ চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং ঐক্যমত্য কমিশনের এই সদস্য চ্যানেল আইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচিত সরকার এলে বর্তমান সরকারের নেওয়া সংস্কারের অনেক কিছুই বাস্তবায়ন হবে না। চকর মালিথা জানাচ্ছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ৩ অক্টোবর জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে। এবছরের ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশন সরকারের কাছে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং ঐকমত্য কমিশনের সদস্য আব্দুল মুঈদ চৌধুরী চ্যানেল আইয়ের কাছে প্রশাসন সংস্কারের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন। এই প্রশাসনটাকে প্রপারলি মোল্ড করতে গেলে যেটা খুব বেশি দরকার, যেটা আমাদের রিপোর্টে আমরা বলেছি যে 4টা প্রভিন্স করতে হবে, 4টা প্রভিন্স করতে হবে, 4টা প্রদেশ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি থাকে তাইলে ফেরেশতা নিয়ে আসলেও সে অটোক্রেটিক হয়ে যাবে। ঢাকা ক্যাপিটাল সিটি যেটা, ওইটা ইন্ডিয়ার মতোই সেন্ট্রাল হবে। পোর্ট, কাস্টমস, সেন্ট্রাল কাস্টমস, এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকবে। এইটা না করলে আমরা যত কিছুই করি না কেন, ইউনিটারি গভর্নমেন্ট হয় যদি, যে বসবে সেই পুরোটা ওই এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সংস্কার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। যদি সরকার এই ব্যাপারে সিরিয়াস হয় তাহলে এগুলো আগেই বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সরকার আসার পরে অনেক জিনিসের বাস্তবায়িত হবে না। তবে সবকিছু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক এই সচিবের দরকার বলে আমি মনে করি, কিন্তু এটাতে পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝাতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে সরকার। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতন্ত্রকে বিচ্যুত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। মইনুল হাসান জানাচ্ছেন। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের আয়োজনে ইস্টার পুণ্যমিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের রাজনীতির পাশাপাশি সব কাঠামোতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম দিয়ে কখনো বিভাজন করা উচিত নয়। আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে, আমার কাছে, আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরং সেজন্য ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক
মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এখনই শ্রেষ্ঠ সময়। স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরে সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তারা বলেছে পাকিস্তানে হামলা চালানো ভারতের 30টি ড্রোন ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতের পাশে শুধু ইসরায়েল ছাড়া আর কেউ নেই। ভারতের রাজ্য এবং কেন্দ্রে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনের দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুব্রত গায়েন জানাচ্ছেন। পরমাণু শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা চলছেই। বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মু সহ বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করে ভারত। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। এতে দেখা যায় রাত 9টার ঠিক পরপরই হঠাৎ সাইরেন বেজে ওঠে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে। আকাশে দেখা যায় মুহুর্মুহু লাল শিখা ও বিস্ফোরণ। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ করে আলোকহীন করে ফেলা হয়। ভারতের অভিযোগ, পাকিস্তান বিমান বাহিনীর একটি F-16 সুপারসনিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এছাড়া বেশ কিছু ড্রোন ধ্বংস করার দাবি করে নয়াদিল্লি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। তারা বলছে, পাকিস্তানে হামলা চালানো ইসরায়েলের তৈরি 30টি হারব ড্রোন ধ্বংস ও 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি ভারতীয় সেনা দপ্তর ধ্বংসের দাবি করে পাকিস্তান। তবে এই বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি। ভারতের পাশে শুধুমাত্র ইসরায়েল ছাড়া আর কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক, আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসকদের চিঠিও দিয়েছেন। সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে ওই বিধি মেনে জনগণকে রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখতে এই ক্ষমতা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জরুরি ভিত্তিতে দুই দেশের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সরাসরি আলোচনায় দ্বিপাক্ষিক ইস্যুগুলোর সমাধান করা উচিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। সুব্রত গায়েন, চ্যানেল আই। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে আদালতে আবেদন দাখিল করা হয়। এই আবেদন করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। তবে এই আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করার আবেদন ইসলামাবাদ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আবেদনে দাবি করা হয়, ভারত ইতিমধ্যে বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কোভিড মহামারীর সময়ের গল্প নিয়ে 16 মে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জয়া আর শারমিন। সিনেমাটির শুটিং হয়েছিল করোনার ঘরবন্দির সময়। পিপলু আর খানের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। সুলতানা হেমু জানাচ্ছেন। কোভিড মহামারীর পর কেটেছে প্রায় 5 বছর। দুঃসহ সেই সময়ে ঘরবন্দি জীবনের নানা অনুভূতির গল্প নিয়ে চলচ্চিত্র জয়া আর শারমিন নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, যেখানে জয়ার সাথে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। আমার সাথে
শারমিন থাকে না। আমি অ্যাজ জয়া আহসান সেখানে অভিনয় করছি এবং আমি কি সিচুয়েশনের ভেতর দিয়ে তখন যাচ্ছিলাম। আপনারা শুনেছেন যে এটা দুই নারীর গল্প, আসলে দুই নারীর গল্প না, প্রত্যেকটা মানুষের সাথে মানুষের রিলেশনশিপের গল্প, এবং সেটা কোভিডের সময় সেই আমরা অনেক এমপ্যাথি বিষয়টা আমাদের কাছে অনেক প্রকট হয়ে গেছিলো। তো আরেকজনের কষ্টে বা ভয়ে দুঃখে কষ্টে আমরাও তখন অনেক বেশি ফিল করতাম, কারণ তখন শুধুমাত্র আমরা যে এতদিন ধরে যে সেলফ সেন্টার্ড হয়ে গেছিলাম, নিজেদেরকে একটা বাবলের ভিতর রাখতাম, সেটার বাইরেও আমরা আসলে চিন্তা করা শুরু করলাম। পিপলুয়ার খানের পরিচালনায় সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন জয়া আহসান। জয়া আহসানের প্রত্যাশা ঈদ সামনে রেখে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মাঝে জয়া আর শারমিনও দর্শক মনে দাগ কাটবে। ইন্টিমেট একটি কাজ আমাদের পুরো টিমের জন্য, আর সব রকম ছবি দর্শক দেখুক। দর্শক যত বেশি ছবি দেখবার চর্চায় থাকবে তত বেশি আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাভ হবে। ইন্ডাস্ট্রি লাভবান হলে আমি ব্যক্তিগতভাবে লাভবান হব, আমি প্রযোজক হিসেবে লাভবান হব, আমি আর্টিস্ট হিসেবে লাভবান হব। 16ই মে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জয়া আর শারমিন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। আঠারো শতকে মরক্কোর সুলতান সুলেমানের প্রাসাদ, যা 1912 সালে সামরিক হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে, তা বর্তমানে ফোর সিজনস হোটেল রাবাত। হোটেলটি এখন শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত। 2024 সালের 21 অক্টোবর এটি চালু হয়। 2 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত হোটেলটিতে রয়েছে মরক্কোর ঐতিহ্যের স্থাপত্য নকশা। সুলতানের যুগের এই নকশার উপাদানের মধ্যে অন্যতম খোদাই করা কাঠের সিলিং। হোটেলের শেফরা দারুচিনির মতো মশলা দিয়ে ঐতিহ্যবাহী মরক্কোর খাবার তৈরি করেন। হোটেলে 200টি কক্ষ এবং স্যুট রয়েছে। কিছু ভাগ্যবান অতিথি সুলতানের শয়নকক্ষে ঘুমানোর সুযোগ পান। কিছু স্যুটের বারান্দায় ব্যক্তিগত পুল লাগানো থাকে। এখানে সব ধরনের স্পার ব্যবস্থা রয়েছে, তবে অন্যতম সেরা আকর্ষণ উষ্ণ বালির স্পা। পুদিনা চা দিয়ে হোটেলে আগত অতিথিদের স্বাগত জানানো হয়। হোটেলের রেস্তোরাঁয় সুশির মতো বিভিন্ন ধরনের এশিয়ান খাবারও পরিবেশন করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রত্যাশা আর পূর্ণতায় পরিপূর্ণ জীবনের শুভকামনায় বাংলা 1432 নতুন বছরকে বরণ করে নিতে আমিন জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখায় আয়োজন ছিল এক মিলন মেলার। সারাদিনব্যাপী আয়োজনে শুভাকাঙ্ক্ষী আর গ্রাহকের মিলন মেলায় সেজে উঠেছে নতুনভাবে আমিন জুয়েলার্স। যমুনা ফিউচার পার্ক শাখার শুক্রবার সারাদিন সব বন্ধু শুভার্থীদের সাথে আনন্দ সময় কাটিয়েছেন আমিন জুয়েলার্স পরিবার। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঢাকার স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের জন্য কোডিং কোর্স চালু করেছে লাইট হাউস অ্যাডটেক লিমিটেড। সকালে রাজধানীর BAF শাহিন কলেজের শাহিন হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কোডিং কোর্সের উদ্বোধন হয়। অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা কোডিং উপস্থাপনা করেন ডেভেলপমেন্ট কোম্পানির সফট নার্সারির সহকারী প্রতিষ্ঠাতা ফারহান মেহেদি। এ সময় লাইট হাউসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সালেহ এবং BAF শাহিন কলেজ ঢাকার অ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লিডার রুহুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে GST গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার শেষ পরীক্ষা ছিল শুক্রবার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভর্তি পরীক্ষা হয়েছে। শুক্রবার তৃতীয় দিনে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজাদপুর শহরের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রে 3501 জন পরীক্ষার্থী অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদের শাহজাদপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাসিমউদ্দিন মালিথা পরিষদের তথ্যকেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নানা রকম তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM হাসান তালুকদার। পরে উপাচার্য শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে শিক্ষাবিদ প্রফেসর নাসিমউদ্দিন মালিথা পরিষদের তথ্যকেন্দ্র সহ বিভিন্ন তথ্যকেন্দ্রে গিয়ে সকলকে ধন্যবাদ জানান। এবারে খেলার খবর।
পিসিএল এ খেলতে যাওয়া জাতীয় দলের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিসিএল কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগতভাবে রিশাদ ও নাহিদের ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন রিশাদ ও নাহিদ সহ সব বিদেশি ক্রিকেটারকে কড়া নিরাপত্তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে পিসিএল এর বাকি খেলা সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ায় তারা টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবেন। ওদিকে চলতি মাসে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট অপারেশনস থেকে শাহরিয়ার নাফিস সর্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পিএসএল সিওর সাথে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি। আমি পিসিবি প্রেসিডেন্টকেও মেসেজ পাঠিয়েছি। সাম্প্রতিক সময়ে আমাদের কনস্ট্যান্ট আমরা তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলাম। আপনি জানেন সবাইকে এক সময় এক জায়গায় জড়ো করা হয়েছে। এখানে শুধুমাত্র আমাদের দেশের খেলোয়াড়ই ছিলেন না, অনেক ওভারসিজ প্লেয়ার আছেন। ডিসিশন হয়েছে আছে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির সমাবেশ, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে জানালো সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। সরকার স্বৈরাচারীদের দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেপ্তারের পরে কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ নানা অভিযোগে 5 মামলা। ভারতের বিভিন্ন শহর ও জম্মু কাশ্মীরের সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতের অভিযোগ, ইসলামাবাদের অস্বীকার। এবং নির্বাচিত সরকার এলে অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কারই বাস্তবায়ন হবে না বললেন মুহিত চৌধুরী। সংস্কারের বিষয়ে সিরিয়াস হওয়ার পরামর্শ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।